প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ওয়ার্কশিট অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। অঙ্কটিতে বলা রয়েছে, দ্য ফলোইং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম দ্য বুকস অফ মিস্টার হামিদ ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2016। অর্থাৎ 2016 সালে 31 ডিসেম্বর তারিখের একটি হিসেব দেওয়া রয়েছে। সেখান থেকে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ অ্যান্ড 10 কলাম ওয়ার্কশিট। অর্থাৎ আমাদেরকে এই অঙ্ক থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি করে দেখাতে হবে, পাশাপাশি আমাদেরকে 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। সো যেহেতু আমাদের এইখানে অ্যাডজাস্টমেন্ট চেয়েছে, আমরা প্রথমত এটি অ্যাডজাস্টমেন্ট করব, তারপর এটিকে 10 কলাম ওয়ার্কশিটে প্রভাব দেখাবো। সো আমাদের অ্যাডজাস্টমেন্টে কিছু এন্ট্রি দেওয়া রয়েছে। আমাদের এখানে যে ট্রায়াল ব্যালেন্সটি দেওয়া রয়েছে, এই ট্রায়াল ব্যালেন্সের পাশাপাশি আমাদের অ্যাডজাস্টমেন্টে কিছু এন্ট্রি বলা রয়েছে। যে প্রথমে যেটি বলা রয়েছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড অন অক্টোবর 1, 2016 ফর 2 ইয়ার। অর্থাৎ আমাদের এই রেওয়া মিলে যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে, এখানে যে প্রিপেইড ইন্স্যুরেন্স 48,000 টাকা, এই 48,000 টাকা আমাদের 2 বছরের জন্য পরিশোধ করা হয়েছিল। অর্থাৎ আমাদের 1 বছরের হচ্ছে 24,000 টাকা এবং 2 বছরের হচ্ছে 48,000 টাকা। তাহলে আমরা এটির অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব? অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা প্রথমত অ্যাডজাস্টমেন্টের ছক দিয়ে নেব এবং আমরা যেহেতু আমাদের এইখানে রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্সটা ডেবিট করা রয়েছিল, সো আমরা অ্যাডজাস্টমেন্ট করার সময় প্রিপেইড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করে দেব এবং তার বিপরীতে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট করে দেব, যেমনটি এখানে করা রয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন আমরা অ্যামাউন্টটা বসাবো কিভাবে? আমাদের এইখানে বলা ছিল যে এটি পরিশোধ করা হয়েছে অন অক্টোবর 1, 2016, অর্থাৎ 2016 সালের অক্টোবর মাসে এটি 2 বছরের জন্য পরিশোধ করা হয়েছিল। তার মানে আমাদের 1 বছরের জন্য ছিল কত? 24,000 টাকা। এখন আমরা এই 24,000 টাকাকে যদি 12 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের ভাগফল দাঁড়ায় 2,000 টাকা করে, অর্থাৎ পার মান্থ 2,000 টাকা করে আমাদের ইন্স্যুরেন্স পরিশোধ করা হয়েছে। সো এটি যেহেতু অক্টোবর মাসে পরিশোধ করা হয়েছে 1 তারিখে, সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ গত 3 মাস আগে এটি পরিশোধ করা হয়েছে, যার অর্থ হচ্ছে আমাদের এখানে 3 মাস গত হয়েছে। সো আমরা এই 3 মাসের এক্সপেন্সটি দেখাবো এবং বাকি যেই মাসগুলো থাকবে সেটি আমাদের অ্যাসেট হিসাবে থাকবে। তাহলে আমরা এখানে 3 মাসের যেই পরিমাণ অ্যামাউন্ট হয় সেটি আমরা জার্নালে দেখাবো। তাহলে আমরা আমাদের টোটাল 48,000 টাকাকে প্রথমত 2 ভাগ করে নেব, অথবা আমরা চাইলে এটিকে 24 মাস দ্বারা ভাগ দিয়ে 3 দ্বারা গুণ দিতে পারি, তাহলে আমাদের 6,000 টাকা আসবে, যেটি আমরা অ্যাডজাস্টমেন্টে দেখাবো। পরবর্তীতে বলা রয়েছে ডিপ্রিসিয়েশন চার্জ অন ফার্নিচার এট দ্য রেট 5%, অর্থাৎ ফার্নিচারের উপরে 5% ডিপ্রিসিয়েশন ধরতে হবে। তাহলে এখানে অফিস ফার্নিচার দেওয়া রয়েছে 80,000 টাকা। আমরা যদি এই 80,000 টাকার উপর 5% করি, তাহলে আমাদের ডিপ্রিসিয়েশনের পরিমাণ দাঁড়ায় পার ইয়ার 4,000 টাকা। আর আমরা ডিপ্রিসিয়েশনের জার্নাল জানি যে ডিপ্রিসিয়েশনের জার্নাল সবসময় এরকমটি হয় যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট এবং 4,000 টাকা অ্যামাউন্ট আমরা যেটি ক্যালকুলেশন করে বের করলাম। পরবর্তীতে আমাদের বলা রয়েছে আনইউজড সাপ্লাইজ টাকা 3,000, অর্থাৎ আমাদের অব্যবহৃত মণিহারি পরিমাণ রয়েছে 3,000 টাকার। এখন আমরা দেখব যে আমাদের ট্রায়াল ব্যালেন্সে এটি কিভাবে এন্ট্রি দেওয়া ছিল। ট্রায়াল ব্যালেন্সে আমাদের বলা ছিল সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 10,000 টাকা। তাহলে আমরা কি করব? অ্যাডজাস্টমেন্ট করার সময় যেহেতু এইখানে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করা রয়েছে, সো আমরা অ্যাডজাস্টমেন্টে সাপ্লাইজ এক্সপেন্স টাকা ক্রেডিট করে দেবো এবং তার বিপরীতে সাপ্লাইজ টাকা ডেবিট করব। এবং যেহেতু এখানে এক্সপেন্স দেখানো হয়েছে একবার, সো আমরা অ্যাসেট দেখাবো অ্যাডজাস্টমেন্টে। যেহেতু আমাদের এই 3,000 টাকা অ্যাসেট থাকে, অর্থাৎ অব্যবহৃত বা হাতে রয়েছে যেটি, সেটি দ্বারা আমরা এখানে জার্নাল দেবো। সো আমরা জার্নাল কি করব? সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 3,000 টাকা। পরবর্তীতে যেটি রয়েছে যে স্যালারিজ এক্সপেন্স অ্যাক্রুড টাকা 6,000, অর্থাৎ আমাদের স্যালারি বকেয়া রয়েছে 6,000 টাকার। সো আমরা আগে থেকেই জানি যে স্যালারি বকেয়া বা যে কোনো বকেয়া ব্যয়ের জন্য জাবেদা হচ্ছে ওই ব্যয়টাকে আমরা এক্সপেন্স নামে ডেবিট করি, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট, এবং ওই ব্যয়টাকে পেয়েবল নামে, যেমনটি এখানে করা রয়েছে স্যালারি পেয়েবল ক্রেডিট 6,000 টাকা। সো এই ছিল আমাদের অ্যাডজাস্টমেন্ট নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের এই চ্যানেলে অ্যাডজাস্টমেন্টের উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে, যেখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে ধারণা দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো করে অ্যাডজাস্টমেন্টের সম্বন্ধে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। সো আমরা পরবর্তীতে কি করব? ওয়ার্কশিট করব, 10 কলাম ওয়ার্কশিট। 10 কলাম ওয়ার্কশিট করার জন্য আমরা এরকম একটি ছক দিয়ে নেব, যে প্রথমত থাকবে অ্যাকাউন্ট টাইটেল, দেন ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এবং এই প্রত্যেকটি ঘরের 2টি করে ঘর থাকবে। একটি হচ্ছে ডেবিট ক্রেডিট। আমি জায়গা স্বল্পতার কারণে এখানে ডেবিট ক্রেডিটটা লিখিনি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় ডেবিট ক্রেডিট সহ লিখবে। এবং উপরে কোম্পানির নাম
এবং ওয়ার্কশিট এবং কোন ইয়ার অর্থাৎ পুরো সম্পূর্ণ ডিটেলস সহকারে তোমরা লিখবে। আমি এখানে জাস্ট অঙ্কটি সমাধান করে দিয়েছি। তো আমরা ট্রায়াল ব্যালেন্সে প্রথমত অ্যামাউন্টগুলো লিখবো। কিভাবে লিখবো, আমাদের এখানে যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছিল যে ক্যাশ থেকে শুরু করে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট পর্যন্ত, আমরা এই হুবহু যেভাবে রয়েছে ঠিক একইভাবে এখানেও ট্রায়াল ব্যালেন্সে বিষয়গুলো লিখে নেব। নেওয়ার পরে আমরা এখানে যোগফল নামাবো। আমরা চাইলে এটিকে নিচেও যোগ করতে পারি। এখানে আমরা যোগ করার একটি সুবিধা হচ্ছে যে অনেক সময় দেখা যায় প্রশ্নে এই ট্রায়াল ব্যালেন্সের উভয় পাশ মিল থাকে না। সো আমরা যদি এটিকে এখানে যোগ করি তাহলে আমরা পরবর্তীতে আমাদের এইগুলোতে আর কোনো সমস্যা হবে না। যদি আমরা দেখি যে আমাদের কোনো পাশে অমিল রয়েছে তাহলে আমরা কি করব, এখানে একটি সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব যেটিকে বলা হয় বাংলায়, আমরা অনিশ্চিত হিসাব নামে একটি ঘর নেব এবং যেই পাশের অ্যামাউন্ট কম থাকবে, আমরা যদি ডেবিটে কম থাকে তাহলে ওই পরিমাণ অ্যামাউন্ট ডেবিটে লিখব, লিখে আমরা উভয় পাশ সমান করব। পরবর্তীতে আমরা কি করব, আমাদের অ্যাডজাস্টমেন্টগুলোর প্রভাব দেখাবো এখানে। সো আমরা কি করব, আমরা এখানে দেখব যে আমাদের অ্যাডজাস্টমেন্টে কি রয়েছে। যে আমাদের প্রথমত অ্যাডজাস্টমেন্টে যে এন্টিটি ছিল সেটি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ৬০০০ টাকা। এখন আমরা এখানে দেখব যে আমাদের যে ট্রায়াল ব্যালেন্স ছিল এর মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো এন্ট্রি ছিল কিনা। যেহেতু আমাদের এই ট্রায়াল ব্যালেন্সে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নেই, সো আমরা নতুন একটি ঘর নিব এবং সেই ঘরে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটি এন্ট্রি দিব। দেওয়ার পরে যেহেতু এইখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করা রয়েছে ৬০০০ টাকা, সো আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে ৬০০০ টাকা লিখব। পরবর্তীতে কি ছিল, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট ৬০০০ টাকা। সো আমরা আবার দেখব যে এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্সের কোনো এন্ট্রি আছে কিনা। যেহেতু আমাদের এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের এন্ট্রি দেওয়া রয়েছে, সো আমরা এটির জন্য নতুন করে কোনো ঘর নিব না। আমরা এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের ঘরে অ্যাডজাস্টমেন্টের সোজা ক্রেডিট পাশে লিখব ৬০০০ টাকা, কারণ এটি অ্যাডজাস্টমেন্টে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করা হয়েছে ৬০০০ টাকা। পরবর্তীতে কি ছিল, আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ৪০০০ টাকা। এখন আমরা দেখব যে আমাদের এই ট্রায়াল ব্যালেন্সে ডিপ্রিসিয়েশনের কোনো ঘর আছে কিনা। যেহেতু নেই, আমরা নতুন একটি ঘর নিব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে এবং অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখব ৪০০০ টাকা। পরবর্তীতে কি ছিল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ৪০০০ টাকা। সো আমরা কি করব, দেখব যে এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচারের ঘর আছে কিনা। যেহেতু এইখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচারের ঘর রয়েছে, সো আমরা এই ঘরেই অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে লিখব ৪০০০ টাকা। পরবর্তীতে কি ছিল, সাপ্লাইজ ৩০০০ টাকা ডেবিট। সো আমরা দেখব যে আমাদের এইখানে সাপ্লাইজের কোনো ঘর আছে কিনা। সো যেহেতু সাপ্লাইজের ঘর নেই, আমরা নতুন একটি ঘর নেব সাপ্লাইজ নামে এবং ডেবিট ঘরে লিখব ৩০০০ টাকা। এবং ক্রেডিট পাশে কি ছিল, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট ৩০০০ টাকা। সো যেহেতু এইখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট রেওয়া মিলে সাপ্লাইজ এক্সপেন্সের ঘর রয়েছে, সো আমরা নতুন ঘর নিচ্ছি না, আমরা এখানে এন্ট্রি দেবো এটি ক্রেডিট পাশে ৩০০০ টাকা, কারণ এটি অ্যাডজাস্টমেন্টে সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট ৩০০০ টাকা লেখা ছিল। পরবর্তীতে লাস্ট যেটি ছিল আমাদের স্যালারি এক্সপেন্স ডেবিট এবং স্যালারি পেয়েবল। সো আমরা দেখবো যে এখানে আমাদের স্যালারি এক্সপেন্স ডেবিট কোনো ঘর রয়েছে কিনা। সো যেহেতু এখানে আমাদের স্যালারি এক্সপেন্সের একটি ঘর রয়েছে ড্রয়িং এর ঠিক নিচ বরাবর, সো আমরা এটির জন্য নতুন ঘর না নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখব ৬০০০ টাকা এবং স্যালারি পেয়েবলের কোনো ঘর না থাকার কারণে আমরা এখানে নতুন একটি ঘর নিয়েছি, সেটির নাম দিয়েছি স্যালারি পেয়েবল এবং এটির অ্যামাউন্টটি ক্রেডিট পাশে লিখেছি ৬০০০ টাকা। এখন আমরা উভয় পাশের অ্যামাউন্টগুলো যোগ করব, যোগ করে আমরা নিচে এখানে টোটালের ঘরে লিখে দেব। সো এখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মূলত এটি সমন্বিত রেওয়া মিল, যেটি করা হয় রেওয়া মিল এবং অ্যাডজাস্টমেন্ট উভয়ের সমন্বয়ে আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটি করে থাকি। সো আমরা এটিকে শুরু করি এইভাবে যে ক্যাশ দেওয়া রয়েছে প্রথমত ২,৩০,০০০ টাকা। এখন যেহেতু ক্যাশের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই বা অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্যাশের কোনো অ্যামাউন্ট নেই, সো আমরা এই ২,৩০,০০০ টাকা সরাসরি অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখব, কারণ এখানে এটি ক্যাশ ডেবিট ছিল। সো আমরা ডেবিটে আমরা লিখব ২,৩০,০০০ টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের ঠিক একইভাবে যেহেতু অ্যাডজাস্টমেন্ট নেই এবং ডেবিট পাশে রয়েছে, সো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে লিখব ৮২,০০০ টাকা। সার্ভিস রেভিনিউ ঠিক তাই ২,৮৫,০০০ টাকা আমরা সরাসরি ক্রেডিট পাশে লিখব, কারণ এখানে ক্রেডিট পাশে রয়েছে ২,৮৫,০০০ টাকা। এরপর প্রিপেইড ইন্স্যুরেন্স ৪৮,০০০ টাকা ডেবিট এবং এইখানে অ্যাডজাস্টমেন্টের ঘরে ৬০০০ টাকা দেওয়া রয়েছে ক্রেডিট। তাহলে আমরা কি করব, এই ডেবিট থেকে এই ক্রেডিট ৬০০০ টাকা বাদ দিব, দিলে আমাদের ব্যালেন্স থাকে ৪২,০০০ টাকা। এই ৪২,০০০ টাকা আমরা এখানে দেখাবো। এটি হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ আমাদের
ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো অ্যামাউন্ট থাকে এবং সেটির অ্যামাউন্ট যদি অ্যাডজাস্টমেন্টও থাকে তাহলে আমরা দুটিকে সমন্বয় করব। যদি ডেবিট দুটি হয় তাহলে যোগ করব, যদি ক্রেডিট দুটি হয় তাহলে আমরা যোগ করব, যদি বিপরীত হয় তাহলে আমরা বাদ দিব এবং দেখব যে কোন ব্যালেন্সটি বড়, আমরা সেই ব্যালেন্সটিকে লিখব। এরপর কি ছিল, সাপ্লাইজ এক্সপেন্স 10,000 টাকা ডেবিট এবং ক্রেডিট ছিল 3,000 টাকা। তাহলে আমরা ডেবিট থেকে ক্রেডিট 3,000 বাদ দিলে থাকবে 7,000 টাকা ডেবিট ব্যালেন্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটির কোনো সমন্বয় নেই, সরাসরি লিখব। অফিস ফার্নিচার, ড্রয়িং, এগুলোর সমন্বয় না থাকার কারণে এগুলো আমরা সরাসরি লিখে দিয়েছি ডেবিট পাশে। এরপর কি ছিল, স্যালারি এক্সপেন্স 90,000 টাকা ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টে 6,000 টাকা ডেবিট। সো এই 90 আর 6 96,000 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে লিখব। এরপর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট পাশে ছিল 35,000 টাকা, এটি ক্রেডিট হওয়ার কারণে আমরা সরাসরি এটিকে ক্রেডিট পাশে লিখে দিয়েছি 35,000 টাকা। এরপর রেন্ট এক্সপেন্স 42,000 টাকা এবং ইনভেস্টমেন্ট 46,000 টাকা, এটি সমন্বয় নেই, সো আমরা এটিকেও সেম ভাবে লিখে দিয়েছি এখানে। এরপর ক্যাপিটাল 3,20,500 টাকা, ক্রেডিট ব্যালেন্স হওয়ার কারণে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পাশে লিখেছি 3,20,500 টাকা। এরপর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার 25,000 টাকা ক্রেডিট এবং অ্যাডজাস্টমেন্টে আরও 4,000 টাকা ক্রেডিট করা রয়েছে। সো এই 25 আর 4 29,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে। এরপর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 9,500 টাকা, এটির অ্যাডজাস্টমেন্ট না থাকার কারণে আমরা এই 9,500 টাকা সরাসরি ক্রেডিট পাশে লিখে দিয়েছি, কারণ এখানে এটি ক্রেডিট ব্যালেন্স ছিল। এরপর সমন্বয়ের এন্ট্রিগুলো আমরা লিখব যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট পাশে ছিল 6,000 টাকা, সো আমরা এটিকে ডেবিট ঘরে লিখব 6,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 4,000 টাকা, সো এখানেও ডেবিট ঘরে 4,000 টাকা। সাপ্লাইজ ডেবিট 3,000 টাকা, এখানেও ডেবিট 3,000 টাকা। স্যালারি পেয়েবল 6,000 টাকা ক্রেডিট, তাহলে আমরা কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও এটিকে ক্রেডিট পাশে লিখব 6,000 টাকা। সো এখন আমরা যদি এই ডেবিট এবং ক্রেডিট যোগ করি তাহলে আমরা দেখব যে আমাদের উভয় পাশ মিলে গিয়েছে এবং সেই ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টের পরিমাণ হয়েছে 6,85,000 টাকা, এই পাশে 6,85,000 টাকা। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট একসঙ্গে দুটোই করে ফেলবো আমরা। ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো হচ্ছে এক্সপেন্স এবং ক্রেডিট পাশে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো হচ্ছে রেভিনিউ, এবং ব্যালেন্স শিটের ডেবিট সাইডে আসবে অ্যাসেট এবং ক্রেডিট সাইডে আসবে লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি। সো আমরা এখান থেকে একের পর এক এন্ট্রিগুলো দেখব এবং ইন্ডিকেট করব যে যেটি এক্সপেন্স হবে সেটিকে আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিটে লিখব, যেটি রেভিনিউ হবে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিটে লিখব, যেটি অ্যাসেট হবে সেটি আমরা ব্যালেন্স শিটে ডেবিট লিখব, যেটি লায়াবিলিটি অথবা অনার্স ইকুইটি হবে সেটিকে আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখব। সো যেহেতু প্রথমত ক্যাশ রয়েছে, ক্যাশ আমাদের কারেন্ট অ্যাসেট, আমরা সরাসরি এটিকে ব্যালেন্স শিটে ডেবিট পাশে লিখব। এরপর রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটিও আমাদের কারেন্ট অ্যাসেট, আমরা লিখব সরাসরি ব্যালেন্স শিটে ডেবিট পাশে। আরেকটি কথা বলে রাখি যে আমাদের এইখানে ইনকাম স্টেটমেন্টে এবং ব্যালেন্স শিটে যে ব্যালেন্সগুলো আমরা লিখব সেগুলো আমাদের লিখতে হবে ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী, ব্যালেন্স লিখতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী, অর্থাৎ আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে ব্যালেন্স থাকবে আমরা সেই ব্যালেন্স নিয়ে এই দুটো কাজ সম্পাদন করব। আমাদের ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের যে ব্যালেন্সগুলো ছিল আমরা এই ব্যালেন্সগুলোর কাজ শেষ করেছি, এখান থেকে কোনো ব্যালেন্স আর আমরা এখানে লিখব না। আমরা এইখানে যে ব্যালেন্সগুলো লিখব সেগুলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখে লিখব। দেন বলা রয়েছে সার্ভিস রেভিনিউ 2,85,000 টাকা, তাহলে এটি যেহেতু রেভিনিউ বা আয়, সো আমরা এটিকে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে লিখব 2,85,000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স 42,000 টাকা এবং প্রিপেইড ইন্স্যুরেন্সটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, সো আমরা এটি ব্যালেন্স শিটে ডেবিট পাশে লিখব। এরপর সাপ্লাইজ এক্সপেন্স, এটি ব্যয়, সো আমরা কি করব, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে লিখব 7,000 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 22,000 টাকা, এটিও এক ধরনের ব্যয়, সো আমরা এখানে লিখব অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 22,000 টাকা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এরপর রয়েছে অফিস ফার্নিচার 80,000 টাকা, এটি আমাদের ফিক্সড অ্যাসেট, সো আমরা এটি লিখব ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এরপরে ড্রয়িং 25,000 টাকা, এটি আমাদের ব্যালেন্স শিটে ডেবিট পাশে থাকে। এই ড্রয়িং নিয়ে আমি পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ড্রয়িং এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সো আজকের ক্লাসে এটি নিয়ে আলোচনা করছি না। তোমরা যদি সমস্যা মনে করো তাহলে সেখান থেকে এটি বিস্তারিত আলোচনা দেখে আসতে পারো।
সো স্যালারি এক্সপেন্স রয়েছে পরবর্তীতে 90,000 টাকা ডেবিট এবং পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টেও 6,000 টাকা ডেবিট করা রয়েছে। তাহলে আমরা কি করব, এই 6,000 টাকা আর এই 90,000 টাকা যোগ করে, যেহেতু 96,000 টাকা আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ছিল, সো আমরা এই 96,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখব। এরপর অ্যাকাউন্ট পেয়েবল 35,000 টাকা, এটি হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এটি আমরা সরাসরি ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখব। রেন্ট এক্সপেন্স 42,000 টাকা, এটি যেহেতু ব্যয় সেহেতু আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখব। ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের অ্যাসেট 46,000 টাকা, এটি আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে লিখব। এরপর ক্যাপিটাল, এটি হচ্ছে আমাদের মূলধন, সো অনার্স ইকুইটির অংশ যেহেতু এটি সেহেতু আমরা এটি ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখব। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটি আমাদের ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখতে হয়। এরপর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটি আমাদের এক ধরনের মুনাফা জাতীয় আয়, সো আমরা এটিকে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে লিখব। এরপরে সমন্বয় এন্ট্রিগুলো আমরা বসাবো। যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 6,000 টাকা, এটি আমরা ব্যালেন্স শিটে ইনকাম স্টেটমেন্টে 6,000 টাকা ডেবিট পাশে লিখব। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট লিখব। সাপ্লাইজ, এটি হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট 3,000 টাকা, সো এটি আমরা লিখব ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এরপর স্যালারি পেয়েবল কারেন্ট লাইবিলিটি, সো আমরা এটিকে লিখব ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের দেখব যে কোন পাশে আমাদের অ্যামাউন্টটি বেশি হয়েছে। যদি আমাদের ডেবিট পাশে অ্যামাউন্ট বেশি হয় তাহলে আমরা নিচে ডেবিট পাশের অ্যামাউন্টটি লিখব, যদি ক্রেডিট পাশের অ্যামাউন্টটি বেশি হয় নিচে ক্রেডিট পাশের অ্যামাউন্টটি লিখব। সো যেহেতু আমাদের ক্রেডিট পাশের অ্যামাউন্টটি বড় হয়েছে, সো আমরা এই 2,85,000 টাকা এবং 9,500 টাকা যোগ করে দেখেছি 2,94,500 টাকা হয়। এটি আমাদের ব্যয় থেকে বেশি, অর্থাৎ আমরা এটিকে উভয় পাশে লিখব। লেখার পরে আমরা এই ডেবিট পাশে যে ব্যয়গুলো রয়েছে সবগুলো ব্যয় যোগ করব, যোগ করে এই 2,94,500 থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যতটুকুন ভাগ বিয়োগফল বের হবে সেটা আমরা এখানে লিখব। এবং যেহেতু আমাদের আয় বেশি হয়েছে ব্যয় কম হয়েছে, সো আমাদের এটি নিট ইনকাম নামে লিখতে হবে। আমি স্যালারি পেয়েবলের নিচে আরেকটি ঘর নিয়েছি, সেটিকে নিট ইনকাম নামে লিখেছি। যদি আমাদের ব্যয় বেশি হতো এবং আয় কম হতো তাহলে আমাদের নিট লস হতো, সেই ক্ষেত্রে আমরা এই ব্যালেন্সটিকে এই ক্রেডিট পাশে লিখতাম, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে লিখতাম। সো যেহেতু আমাদের ইনকাম হয়েছে, সো আমরা এই টাকাটা সরাসরি মূলধনে ট্রান্সফার করে দেবো, অর্থাৎ ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখবো। এখন আমরা যদি ব্যালেন্স শিটের ডেবিট ব্যালেন্সগুলো যোগ করি এবং ক্রেডিট ব্যালেন্সগুলো যোগ করি তাহলে দেখবো যে আমাদের উভয় পাশের ব্যালেন্স মিলে গেছে। সো এইভাবে আমরা আমাদের ওয়ার্কশিটটি কমপ্লিট করব। সো এই ছিল আমাদের ওয়ার্কশিট অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা এর পরবর্তীতে আরও কিছু অ্যাডভান্স ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।